এবার মালয়েশিয়া সফরে শি জিনপিং যুক্তরাষ্ট্রকে টপকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বন্ধুত্বের বার্তা দিচ্ছেন চীনা প্রেসিডেন্ট। মার্কিন প্রভাব কমবে বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। ঐতিহাসিক সফরে ভিয়েতনামের পর এবার মালয়েশিয়ায় গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিজেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে তুলে ধরেছেন শি। তার এই সফরের মধ্য দিয়ে আঞ্চলিক রাজনীতিতে মার্কিন প্রভাব কমে চীনের অবস্থান দৃঢ় হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রায় এক দশক পর মালয়েশিয়ায় পা রাখলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। উচ্চ পর্যায়ের কৌশলগত সহযোগিতা কেবল চীন মালয়েশিয়ার জন্যই নয়, গোটা অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। কুয়ালালামপুরে পৌঁছে এই মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার দাবি, এ সফর বন্ধুত্ব ও নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পথ চলার অংশ। এর আগে ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে শুরু করে রেল যোগাযোগ ব্যবস্থা সহ নানা খাতে বাণিজ্যিক চুক্তি করেন শি। মালয়েশিয়া সফরে তিনি দেশটির রাজা ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। 3 দিনের এই সফরে থাকবে রাজকীয় নৈশভোজ, চুক্তি স্বাক্ষর এবং যৌথ বিবৃতি। মালয়েশিয়ার সাবেক রাষ্ট্রদূত বলছেন, বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ারের শাসনে কুয়ালালামপুরের সঙ্গে বেইজিংয়ের সম্পর্কের অনেক উন্নতি হয়েছে। 2024 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $21,000 কোটি। চীনা গণমাধ্যমের তথ্যমতে আসিয়ানের চেয়ারম্যানশিপ, উচ্চ প্রযুক্তি কেন্দ্র এবং মুসলিম বিশ্বের প্রভাবশালী কণ্ঠ হিসেবে চীনের দৃষ্টিতে মালয়েশিয়া এখন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে চীনের লক্ষ্য বাণিজ্যের উন্নয়নের পাশাপাশি মার্কিন ডলারের বিকল্প ব্যবস্থা তৈরি করা। যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর চীনের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিচ্ছে শি জিনপিংয়ের এই সফর। মালয়েশিয়ার পর কম্বোডিয়া সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাব হিসেবে যুক্তরাষ্ট্রে খনিজ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। এতেই নড়ে চড়ে গেছে ওয়াশিংটন বেইজিং সমীকরণের ভারসাম্য। পরিবর্তিত পরিস্থিতিতে বাণিজ্য যুদ্ধের মোড় কার দিকে ঘুরবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। বিশ্লেষকদের দাবি, খনিজের উপর চীনের আরোপিত এই নিষেধাজ্ঞার চাপ সামলাতে হিমশিম খাবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধে কে কার চেয়ে কতটুকু এগিয়ে রয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। বিশ্বব্যাপী শুল্ক আরোপ করে অর্থনৈতিকভাবে ওয়াশিংটনকে বিশ্ব অর্থনীতির একচ্ছত্র অধিপতি বানানোর যে পরিকল্পনা ট্রাম্প করছেন তা আদতে কতটুকু সফল হতে পারে তা নিয়েও চলছে বিস্তর আলোচনা। এ অবস্থায় ট্রাম্পের শুল্কের জবাবে দেশটিতে বিরল খনিজ রফতানি বন্ধ করে দিয়েছে চীন। সেই ঘোষণার পর থেকেই থমকে গেছে মার্কিন ও ইউরোপীয় কোম্পানির অন্তত 5টি বড় চালান। রেয়ার আর্থ বা বিরল খনিজ, 17টি মৌলিক উপাদান যেগুলো ছাড়া চলে না স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি, জেট ইঞ্জিন, এমনকি F-35 স্টেলথ ফাইটারও। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার হিসাব অনুযায়ী চীন এই বিরল খনিজের বিশ্ব উৎপাদনের 61% যোগান দেয়, প্রক্রিয়াজাত করে পুরো 92%। শুধু খনিজ উত্তোলন নয়, তাদের দখল পুরো মাইন টু ম্যাগনেট চেইনে, অর্থাৎ উত্তোলন থেকে শুরু করে পণ্য উৎপাদন পর্যন্ত সব জায়গাতেই চলছে চীনের রাজত্ব। যুক্তরাষ্ট্রের নিজস্ব হিসাব বলছে 2020 থেকে 2023 পর্যন্ত আমদানিকৃত রেয়ার আর্থের 70% এসেছে চীন থেকে। আর যে হেভি রেয়ার আর্থগুলোর ওপর এবার বিধিনিষেধ, সেগুলোর 98% চীনের দখলে। যুক্তরাষ্ট্রের রেয়ার আর্থ খাত একসময় ছিল জোরালো, কিন্তু পরিবেশ সংক্রান্ত খরচ, শ্রমব্যয় আর চীনের সস্তা দামের চাপে একে একে বন্ধ হয় মার্কিন কোম্পানিগুলো। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্প যতই বাড়তি চাপ দিক না কেন, চীনের হাতে যে নিয়ন্ত্রণ সেটির পাল্টা জবাব দেয়া সহজ নয়, কারণ এটি পণ্যের নয়, উৎসের যুদ্ধ। গুরুত্বপূর্ণ এই খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াও বেশ সময় সাপেক্ষ। চীনের অর্থনীতিবিদরা বলছেন, এটি প্রতিশোধ নয়, কৌশল। কিভাবে কম খরচে বেশি প্রভাব ফেলা যায় সেটি এখন তাদের মূল লক্ষ্য। এ অবস্থায় লড়াইয়ের ময়দানে চীনকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মার্কিন অর্থায়ন বন্ধের প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালি, লেবানন ও DR কঙ্গোতে শান্তিরক্ষা মিশনের ব্যর্থতাকে উদ্ধৃত করে মঙ্গলবার হোয়াইট হাউস এই কার্যক্রমে
অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিকল্পনার কথা জানায়। শান্তিরক্ষা মিশনের বার্ষিক বাজেট $560 কোটি, যার 27% দিতে হয় যুক্তরাষ্ট্রকে। বকেয়া ও চলতি অর্থ বছরের পাওনা মিলিয়ে জাতিসংঘ এখনও যুক্তরাষ্ট্রের কাছে থেকে তাদের নিয়মিত মূল বাজেটের জন্য প্রায় $150 কোটি এবং শান্তিরক্ষা কার্যক্রমের জন্য প্রায় $120 কোটি পায়। এর মধ্যেই এমন প্রস্তাবের কথা জানালো হোয়াইট হাউস। $220 কোটি অনুদান স্থগিতের পর এবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের করমুক্ত সুবিধা বন্ধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী প্রচারণা ঠেকাতেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। এদিকে হার্ভার্ডের জেনারেল কাউন্সিলের অ্যান্ড্রু ক্রেসপো বলেছেন, এই ধরনের হস্তক্ষেপ উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বঞ্চিত করবে। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $220 কোটি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধাও বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হার্ভার্ডে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ক্ষমতায় ফেরার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ফেডারেল তহবিল স্থগিত করেন তিনি, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে। গত সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় এমনটি করার নজির দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, হোয়াইট হাউস তাদের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, এই ধরনের হস্তক্ষেপের কারণে আগ্রহী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। এদিকে ট্রাম্পের এমন শক্ত অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, শিক্ষাঙ্গনের স্বাধীনতা হরণের বেআইনি ও আত্মঘাতী চেষ্টা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে হার্ভার্ড একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হার্ভার্ড হলো যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় যেটি হোয়াইট হাউসের নীতি পরিবর্তনের চাপকে উপেক্ষা করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আবারও উত্তপ্ত উত্তর কোরীয় উপদ্বীপ। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের 113তম জন্মবার্ষিকীর দিনে যৌথ মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় স্থানীয় সময় মঙ্গলবার এই মহড়া চালানো হয় বলে জানায় সিওল। দুই দেশের যৌথ এই মহড়ায় মার্কিন বোমারু বিমান ব্যবহার করা হয় বলে জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দুই মিত্র দেশের প্রতিরোধ সক্ষমতা ও সমন্বিত অভিযান দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই মহড়া চালানো হয়। এদিকে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাং এর জন্মবার্ষিকীর দিনে মহড়া চালানোয় ক্ষুব্ধ পিয়ংইয়ং। তীব্র বালু ঝড়ের কবলে বিপর্যস্ত রাজধানী বাগদাদ সহ ইরাকের বিভিন্ন প্রদেশ। এতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৩,৭৪৭ জন। মঙ্গলবার ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়। বেশিরভাগই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন। রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর আল মোথান্নায়। বাগদাদে 1014 জন এবং আল মোথান্নায় 874 জন বালুঝড়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তবে কোথাও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বালুঝড়ের হার বাড়ছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাড়ছে হামের সংক্রমণ। গত এক মাসে অঙ্গরাজ্যটিতে আক্রান্ত হয়েছেন 561 জন। প্রাণ গেছে 2 শিশুর। গত 30 বছরে যুক্তরাষ্ট্রে এমন প্রাদুর্ভাব দেখেনি কেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাবাকে চালু হয়েছে বিশেষ টিকাদান কেন্দ্র। তবে তাতেও আতঙ্ক কমছে না স্থানীয়দের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ রূপ নিয়েছে হামের প্রাদুর্ভাব। গত 30 বছরের মধ্যে এটি ভাইরাসজনিত এ রোগের সবচেয়ে বড় আক্রমণ। সংক্রমণের প্রধান শিকার শিশুরা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে একাধিক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি মোকাবিলায় লাবাক কাউন্টিতে খোলা হয়েছে বিশেষ ভ্যাকসিন ক্লিনিক। সন্তানের সুরক্ষায় টিকা দিতে নিয়ে আসছেন অভিভাবকরা।
vaccine. And I kind of বিশ্ববিদ্যালয় ও স্থানীয় কর্তৃপক্ষের উদ্যোগে দ্রুত ভ্যাকসিনেশনের কর্মসূচি চালু করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগতে পারে। যদি দ্রুত কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই মহামারী আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ক্যাথরিন ওয়েলস। I didn't expect this to be in my own backyard. আমরা জানতাম কিছু মানুষ টিকা নেয়নি, কিন্তু এত বড় আকারে সংক্রমণ হবে সেটা ভাবিনি। আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নতি হলেও হামের মতো ভাইরাস সবসময় ঠেকানো যায় না, তাই সবাইকে টিকার আওতায় আনতে না পারলে আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বাড়বে। This will probably be the largest outbreak. ভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি গেইনস কাউন্টিতে। টেক্সাসের স্বাস্থ্য অধিদপ্তরের মতে এই অঞ্চলে ভাইরাস ছড়িয়ে পড়ার মূল কারণ হতে পারে আন্তর্জাতিক যাত্রীরা। বিশেষ করে কানাডা থেকে ফিরে আসা কোনো ব্যক্তি এই ভাইরাসের বাহক হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই প্রাদুর্ভাব দীর্ঘস্থায়ী হতে পারে। সংক্রমণ ঠেকাতে টিকার ওপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে শিশু, ডায়াবেটিস রোগী ও যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য টিকাদানি হতে পারে সংক্রমণ থেকে বাঁচার একমাত্র পথ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।